চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশ যে ৬টি বড় অর্থনৈতিক চ্যালেঞ্জের মোকাবেলা করেছে, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কমে যাওয়াকে তার অন্যতম হিসেবে জানুয়ারি মাসের শেষে সংসদে এক বক্তৃতায় চিহ্নিত করেন অর্থমন্ত্রী। অথচ ২০০৮ সালের পর ২০১৬ সালেই বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক কর্মী বিদেশে গেছেন, আর ২০১৫ এর তুলনায় নারী অভিবাসন বেড়েছে ১০%। তবু কেন বৈশ্বিক মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল রাখা এবং আমাদের বিপুল রিজার্ভ গড়ে তোলার মূল নিয়ামক প্রবাসীদের পাঠানো অর্থ কমছে? জমি জমা বেচে বিদেশে যাচ্ছেন অনেকে, কিন্তু ফিরছেন কত এর কোনো হিসাব নেই আমাদের কাছে। নানা নির্যাতন আর নিগ্রহের শিকার হয়ে নারী শ্রমিকরা টিকছেন না মধ্যপ্রাচ্যে। সৌদি আরব আর আরব আমিরাত মিলিয়ে মধ্যপ্রাচ্যেই বাংলাদেশের সিংহভাগ শ্রমিক কাজ করছেন। তেলের দাম পড়ে যাওয়া এবং অর্থনৈতিক মন্দায় সেখানে অনেকে চাকরি হারাচ্ছেন, অনেকের কমেছে বেতন, নিয়মিত বেতন হচ্ছে না অনেকের। গত ১২ বছরে মোট ২৯,৯৫৮ জন প্রবাসীর লাশ ফিরেছে দেশে। বাংলাদেশের ১ কোটি মানুষ বিদেশে কাজ করায় দিনে ৮-১০ জনের লাশ ফেরার এই হিসেবকে সরকার উদ্বেগজনক বিবেচনা না করলেও মৃতদের বয়স, হৃদরোগ বা স্ট্রোকের মতো আকস্মিক রোগে মৃত্যু এবং মধ্যপ্রাচ্যেই ৬২% এই পরিণতি হওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা যে বিপুল টাকা খরচ করে বিদেশে যান, সেই টাকা তুলতে দিনে ১২ থেকে ১৮ ঘন্টা পর্যন্ত কাজ, অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে দীর্ঘদিন স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকায় তীব্র মানসিক চাপকেই দায়ী করছেন। আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন আছে খোলা। কেমন আছেন প্রবাসী শ্রমিক বাংলাদেশি নারী পুরুষ? আপনার প্রশ্ন ও মতামতের উত্তর দিতে রাজকাহন স্টুডিওতে আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ এবং বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ। স্বাগত আপনাদের দুজনকে। আমি মোস্তফা ফিরোজ, আপনাকে দিয়েই যদি শুরু করি। আপনি দীর্ঘ ৫-৬ বছর ধরে আপনার প্রবাসের মুখ নামে বাংলাদেশের টেলিভিশনে প্রবাসীদের একটি খুবই জনপ্রিয় অনুষ্ঠান সেটি চালাচ্ছেন। আপনি হাজারের উপরে নিশ্চয়ই এতদিনে আপনার প্রবাসীদের শুধু সাক্ষাৎকার নেবারই সুযোগ হয়েছে, এবং আপনি এই অনুষ্ঠানটির সুবাদে বিদেশেও গেছেন, প্রবাসীদের সঙ্গে সরাসরি কাজ করেছেন। কেমন আছেন বাংলাদেশের প্রবাসীরা? মানে এই প্রবাসী শ্রমিক বলতে তো মূলত অদক্ষ শ্রমিকেরাই, আর তারা তো মূলত মধ্যপ্রাচ্যেই আছেন। গত কবছরে তো অর্থনৈতিক পরিস্থিতিটাও সেখানে বদলেছে। পরিস্থিতি কি খারাপ হচ্ছে শ্রমিকদের সেখানে, নাকি শ্রমিকদের জীবনযাপনের মান উন্নত হচ্ছে, ভালো আছেন তারা? এটা দুইটা চিত্র আছে। সামগ্রিকভাবে এই মুহূর্তে অবস্থাটা বেশ নাজুকই, খারাপই বলা যায়। তবে একটা ভালো দিক আছে। আমি আগে কি খারাপ দিকটা বলবো না ভালো দিকটা? আচ্ছা, আমি খারাপ দিকটা বলি যে এই মুহূর্তে জনশক্তির বাজারটা খুললো, সবচেয়ে বড় বাজার সৌদি আরব। সেই খোলাটা আমাদের জন্য কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া আছে অনেকের মাঝে। মিশ্র প্রতিক্রিয়া এইরকম যে এখন যেতে পারছে সবাই, কিন্তু কাজের নিশ্চয়তাটা কম, মজুরি অনেক কম। অনেক কোম্পানি আছে যে যারা আপনি বলছিলেন যে এই যে ১০-১২ ঘন্টা করে কাজ করে, এখন কিন্তু ১০-১২ ঘন্টা করে কাজ চাইলেও সে পারে না। কোম্পানিগুলির অবস্থা খারাপ কারণে কখনো ২ ঘন্টা ৩ ঘন্টার বেশি কাজ করাচ্ছে না, ফলে মজুরি অনেক কমে গেছে। আচ্ছা, মজুরি কমে যাওয়াতে কি হচ্ছে যে এদিক দিয়ে আমাদের প্রচুর পরিমাণ শ্রমিক যাচ্ছে, এবং মন্ত্রণালয় বলবেন, উনি ব্যাখ্যা দেবেন, আমি সমালোচনার জন্য আসছি না, এটা বাস্তবতা যে ওনারা যে রেটটা, যেই খরচে যাওয়ার কথা ছিল, সেই খরচ কিন্তু যাচ্ছে না। ১,৬৫,০০০ বিভিন্ন না, ওটা ১৭,০০০ ছিল, ৮৪,০০০ ছিল। যেমন সৌদি আরবের ক্ষেত্রে সবসময় সেটা ৮ থেকে ১২ লাখ, ১,৬৫,০০০ ক্রস করতে পারবে না, কিন্তু বাস্তবে হচ্ছে ৫ থেকে ৬ লাখ টাকা করে খরচ হচ্ছে। এবং আপনি যদি আপনার এই এলাকাটা সহ বিভিন্ন রেস্ট হাউস, হোটেল টোটেলগুলো দেখেন বনানী গুলশানে, প্রচুর সৌদি আরবের নাগরিক ব্রোকাররা নিজেরা চলে এসছে, তারা নিজেরাই চলে আসছে এবং তারা নিজেরা যাচ্ছে সৌদি এম্বাসি থেকে করছে। এবং মূল কারণ হলো সৌদি আরবের নিজেই এখন বেকারত্বের মধ্যে পড়েছে এবং তারাই সংকটে আছে। তারা এখন করছে কি, বাংলাদেশিদেরকে নিয়ে এই ব্যবসাটা করছে, এবং তারা ৫-৬ লাখ টাকা করে যাচ্ছে। ৫-৬ লাখ টাকা কবে উঠবে তার কোনো নিশ্চয়তা নেই। কারণ হচ্ছে যে দেখেন, একটা হিসাব বলি আপনাকে। আপনি বারবার ৫-৬ লাখ বলছেন, কিন্তু ধরুন টিআইবির সাম্প্রতিক রিপোর্ট, ব্র্যাকের গবেষণা রিপোর্ট, অনেক রিপোর্টই বলে যে এমনকি ৮ থেকে ১২ লাখ টাকা লাগে। গড়ে ধরছি, আমি কম টম মিলায় আর কি ধরছি, মানে ৫ থেকে ৬ লাখ। আপনি দেখেন গত বছর সরকার খুব
বললো যে 7 লাখ তারা কর্মী পাঠিয়েছে, এটা রেকর্ড। জি। 7 লাখে আপনি দেখেন, যদি আপনি 3 লাখ টাকা করেও ধরেন, তাহলে 21 থেকে 22,000 কোটি টাকা আমার কিন্তু চলে গেল, বিনিয়োগ করলাম আমরা 7 লক্ষ শ্রমিকের বিনিয়োগ। তাহলে এই যে 21 থেকে 22,000 কোটি টাকা যে চলে গেল, তার বিপরীতে আমার এই টাকাটা কবে আসবে? এই টাকা কি আদৌ আসতে পারবে? এটা কিন্তু বিরাট একটা শুভঙ্করের ফাঁক। আমি সংখ্যাটা দেখাচ্ছি যে প্রচুর গেল, কিন্তু যাওয়ার জন্য তো খরচ কত হলো, সবাই তো ভিটে মাটি দেনা টেনা করে গেছে। তাহলে এই টাকাটা কবে আসবে? প্রত্যেকের চাকরির কন্ট্রাক্ট, কারোর 1 বছর 2 বছর 3 বছর, তাহলে তো আপনি 2-3 বছরে না, আমি যেটা বললাম যে আপনি বলছেন যে একদিকে কাজ নেই সৌদি আরবে, এবং সেটাই তো খবর, মানে আন্তর্জাতিক খবরও সেটাই যে মধ্যপ্রাচ্যে কাজ কমছে, সৌদি আরবে তো কমছেই, কিন্তু তাহলে আবার তাদের ওখান থেকে রিক্রুটিং এজেন্টরা বাংলাদেশে চলে এসেছে কেন? চলে আসছে ওই যে সৌদি নিয়ে একটা আমাদের মধ্যে ধসা এবং স্বপ্ন, সৌদি আরবে যাওয়া তো একটা বিরাট আগ্রহ, সেটা একটা ব্যবসা, 10-12 লাখ 15 লাখ টাকা দিয়েও গেছে। সুতরাং ওইটাকে কিন্তু এখন পুঁজি করছে। চিত্রটা কিন্তু যাদেরকে নেওয়া হচ্ছে তাদেরকে কিন্তু দেয়া হচ্ছে না, না দেওয়ার কারণে সবাই মানে সৌদি আরব মনে করে যে আচ্ছা ঠিক আছে, সংকট হয়তো আছে, কালকে কেটে যাবে, এই আশা নিয়ে কিন্তু যাচ্ছে। কিন্তু এই আশা তারা যে অনেকে, আমরা প্রতিনিয়ত আমরা খবর পাচ্ছি যে নতুন যেই 2 থেকে 3 মাসের মধ্যে তারা বেকার হয়ে পড়ছে। আচ্ছা, আরেকটা দেখেন, চিত্র দেখেন, আপনি কিন্তু অনেকগুলো পয়েন্ট বলেছেন। এই মার্চে আমাদের এসছে 124 কোটি মার্কিন ডলার এক মাসে প্রবাসীরা পাঠিয়েছে। কিন্তু ঠিক 1 বছর আগে এই মার্চেই ছিল 134 কোটি মার্কিন ডলার। তার মানে আমার প্রায় 10 থেকে 12 কোটি মার্কিন ডলার কিন্তু আমি কম পাচ্ছি। কিন্তু এটা কম পাওয়ার কথা না, কারণ আমার তো এখন প্রচুর শ্রমিক আরো যাচ্ছে। আগে যখন যায় নাই তখন আমি পাচ্ছি 134 কোটি, আর এখন পেলাম আরো। আমারও মূল প্রশ্ন, এটা হলো কেন? তার মানে মন্দায় কাজ নাই, খুব কম টাকা পাচ্ছে এবং দেশে রেমিটেন্সের পাঠাতেও পারছে কম। এই পরিস্থিতিটা কিন্তু উদ্বেগের বিষয়, কারণ সৌদি আরব তার অর্থনীতিকে চাঙ্গা করার জন্য যদি বাংলাদেশকে যদি তারা ব্যবহার করে, বাংলাদেশের মানুষকে, যে এই সময় দেখেন হঠাৎ করে তারা ভিজিট ভিসা খুলে দিচ্ছে, আর আগে আর উমরা ভিসাই পাওয়া যায় না, এখন ভিজিট ভিসা ওপেন, দেদারসের শ্রমিকরা যাচ্ছে। তাহলে যখন তাদের সুসময় ছিল তখন আমার কর্মীরা যেতে পারলো না, এখন তাদের দুঃসময়, এখন আমাদের শ্রমিকদেরকে ওখানে তারা নিচ্ছে কি জন্য? তারা তাদের আখের গোছানোর জন্য, না আমাদের মানে ভালোর জন্য? এটা কিন্তু বিবেচনার বিষয় আছে। জাভেদ আহমেদ, একটা বড় সৌদি আরব প্রসঙ্গ দিয়েই যদি শুরু করে, কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি শ্রমিক সেখানেই, তো এই বেসরকারি হিসাব হচ্ছে 27 লাখ, আর সরকারি হিসাব হচ্ছে 13 লাখ না 17 লাখ, সম্ভবত 13 লাখ এরকম। আমাদের টোটাল সৌদি আরবে প্রায় 20 লক্ষ মানুষ আমাদের ধরুন, না সরকারি হিসাব হচ্ছে 13। আমরা তো গেছে তো 26-27 লক্ষ লোক ওখানে গিয়েছে আমাদের। হ্যাঁ, কিন্তু পরিস্থিতিটা বদলে গেছে, সেখানে যে আসলে গেলেই কাজ নেই, কাজ থাকলেও যে পরিমাণ টাকা খরচ করে যেতে হচ্ছে, সেই পরিমাণ টাকা উঠতে কতদিন লাগবে, এই জিনিসগুলো আসলে মোস্তফা ফিরোজ সাহেব যে কথাগুলো বললো, আসলে আমার একটু ভিন্ন মত। হ্যাঁ, একটু ভিন্ন মত। দেখেন, সৌদি আরবই শুধুমাত্র বাংলাদেশের শ্রম বাজার না, সৌদি আরব ছাড়াও মধ্যপ্রাচ্যের আরো কয়েকটা দেশ, যেমন কাতার, ওমান, হ্যাঁ, এই সমস্ত দেশগুলো আমাদের জন্য একটা, আরব আমিরাতের অবস্থা সেকেন্ড লার্জেস্ট মার্কেট হচ্ছে আরব আমিরাত। আরব আমিরাতে আপাতত আমাদের পুরুষ কর্মী যাওয়াটা বন্ধ রয়েছে, মহিলা কর্মী আমাদের যাচ্ছে। তো আমাদের ওমান, কাতার, এই সমস্ত দেশগুলো কিন্তু আমাদের একটা ভালো শ্রম বাজার। আমরা যে কথাটি আপনি বললেন যে 15-16 অর্থ বছরে আসলে আমরা যে লোক পাঠিয়েছি প্রায় 7.5 লক্ষ, তার আগে পাঠিয়েছিলাম আমরা 5.5 লক্ষ। তো এই যে 7.5 লক্ষের মধ্যে আপনার সর্বোচ্চ সংখ্যক কিন্তু সৌদি আরবে যায়নি, গিয়েছে আপনার ওমানে কিংবা কাতারে। তো এখন যেটা হচ্ছে যে সৌদি আরবের বাজারটা আমরা আসলে এটা খুব এস্টাবলিশড মার্কেট আমাদের জন্য। প্রায় 26-27 লক্ষ কর্মী কিন্তু এই পর্যন্ত আমাদের ডেটাবেজ অনুযায়ী সে দেশটিতে গিয়েছে। এবং এখানে আপনার দেখেন, আসলে বাঙালিরা যেখানে যাই আমরা, সেখানে একটা কলোনি মতো গড়ে তুলি আমরা, আমাদের আত্মীয় স্বজন পরিজনদেরকে ওখানে নিয়ে যাই। তো যে কারণে আপনার ওখানে প্রচুর মানুষ চলে গিয়েছে। এখন এই মার্কেটটা অনেকদিন পরে খুলেছে, আপনার খোলার পরে একটা রিসেশন আমরা একটা দেখতে পাচ্ছি ওই জায়গাটা, না, তেলের দাম কমে যাওয়ার কারণে, তারপরে ইয়েমেনের যুদ্ধের কারণে আপনার একটা রিসেশন আমরা দেখতে পাচ্ছি। এটাকে একটা অপরচুনিটি হিসেবে ধরতে পারি। আপনার সৌদি আরবের মার্কেটে আপনার ইন্ডিয়ান লোক যায় কাজ করতে, নেপালের লোক যায় কাজ করতে, শ্রীলঙ্কার লোক যায় কাজ করতে, পাকিস্তানের লোক যায় কাজ করতে, ইয়েমেন থেকে লোকজন আসে। তো এদের মধ্যে থেকে দেখুন অনেকেই আপনার
যে রেটে কাজ করতে চায় সে রেটের চেয়ে কম রেটে কিন্তু আমরা কাজ করতে পারি, আমরা তার চেয়ে কম রেটে কাজ করতে পারি। এটা ভালো না খারাপ? এটা আমি বলি আপনাকে, ভালো মন্দ দুটো দিকই আছে। যে আমরা ওরা পাকিস্তানি ওয়ার্কার কিংবা ইন্ডিয়ান না, ওয়ার্কার, আমরা আর পাকিস্তানিরাই বোধহয় এখন সবচেয়ে কম্পিটিশনে আছি যে কে Competition কত কমে, এবং কত শ্রীলঙ্কা- অদক্ষ শ্রমিক এবং কত কমে কাজ আমি করতে পারে। অদক্ষ শ্রমিকের কথাই যদি বলি তাহলে আমরা কিন্তু একটু কম টাকায় কাজ করতে আমরা প্রস্তুত থাকি। এখানে আপনার ধরেন অনেকেই ওই জায়গাটায় আসছে না কাজ করতে, সেখানে আমরা একটা সুযোগ পেয়েছি আমাদের কর্মসংস্থানে, যেহেতু আমাদের এখানে একটা সাপ্লাই সাইডটা স্ট্রং, সাপ্লাই সাইড স্ট্রং, আমরা ওখানে যেতে লাগবে বেশি টাকা। আমি একটু বলে দিচ্ছি সেটা, সেটাই। আমি অবশ্যই বলে দিচ্ছি সেটা, আমি অবশ্যই বলবো ওই জায়গাটাতে আমি আসবো, ওই জায়গায় আসবো। যে যদি বেশি টাকা লেগে যায় আমার যদি 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা লেগে যায় তাহলে তো আমার আর এটাতে পোষাবে না আর। তবে এখন আমরা যেমন রেটটা ধার্য করে, আমি অপরচুনিটির কথা বললাম যে আমরা আসলে আমাদের কর্মসংস্থানের প্রয়োজন আছে, আমাদের প্রায় 20 লক্ষ মানুষ আমাদের শ্রমবাজারে প্রবেশ করছে, আমাদের 5-6 লক্ষ লোককে আমাদের বিদেশে পাঠাতে হবে, বৈদেশিক কর্মসংস্থান করতে হবে, এই দিক থেকে আমি এটাকে অপরচুনিটি হিসেবে দেখি। সেকেন্ড হচ্ছে যে আমি যদি আমার যে সরকার নির্ধারণ করেছে 1,65,000 টাকা, আর একবার এটা যদি হচ্ছে- ধার দেনা করে জমি জিরাত বেচে একজন চলে যায়, গিয়ে যে কোনো রেটেই আসলে সে কাজ করতে না, বাধ্য। এখন যেটা 1,65,000 টাকা যেটা আমরা ধার্য করেছি, আমরা হিসাব নিকাশ করেই করেছি, এবং আমাদের যে সে মার্কেট, টাকায় তো কেউ যেতে আমি পারছে না। মার্কেট প্লেয়ারদেরকে নিয়েই করেছি কিন্তু জি। আমরা, হ্যাঁ মার্কেট প্লেয়ার যারা বায়ার মেম্বার ওদেরকে নিয়েই করেছি। জি। এখন আপনার দেখেন এই সমস্ত বাজার নির্ভর করে কিন্তু কিছু ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপারও রয়েছে। একটা এই মার্কেটটাতে ডিমান্ড সাপ্লাইয়ের যেমন একটা ফ্যাক্টর, এটা কি ইকোনমিক ফ্যাক্টর যদি বলি আমি, জি। কিছু নন ইকোনমিক ফ্যাক্টরও কাজ করে আমার এই প্রাইসটার জন্য। নন ইকোনমিক ফ্যাক্টর বলতে কি, যে ডিমান্ড সাপ্লাই আমি যদি ইকোনমিক ফ্যাক্টর, নন ইকোনমিক ফ্যাক্টর হচ্ছে ভিসা ট্রেডিং হচ্ছে ওই দেশে, ভিসা ট্রেডিং এর ট্রেডেড ভিসা আমাদের এখানে আসছে, কিনে নিয়ে আসছি, দাম বেড়ে যাচ্ছে। তারপরে এই যে দুই জায়গায় কেনা বেচা হচ্ছে, হ্যাঁ, মানে ওখানে একবার ওদিকে কেনা বেচা হচ্ছে হচ্ছে, আবার গন্তব্য এদিকে দেশে, আবার এই দেশে। ট্রেডিং হচ্ছে। এরপরে যদি আসেন যে মিডল ম্যানের একটা ভূমিকা আছে, হ্যাঁ। আমাদের তো এজেন্সিগুলো মোটামুটি আপনার ঢাকা বেসড, এরা আবার গ্রাম থেকে বাংলাদেশের নিয়ে আসে। শ্রমিকরা, আমি যদি এই প্রসঙ্গটিতে আসলে বিস্তারিত আলাপ করতে চাই এর পরের পর্বে, যে কেন টাকা বেশি লাগছে, কিন্তু জি। বাংলাদেশের শ্রমিকরা আছেন কেমন এখন? আচ্ছা, এখন- মানে মধ্যপ্রাচ্যে গিয়ে যে এখন ভালো থাকবার তেমন উপায় নাই, সেটা কি আসলে পরিষ্কার করা হচ্ছে না, কিনা? আমি একটু বলি, মধ্যপ্রাচ্যে থাকা এখন আমরা তো যখন যাচ্ছি এখান থেকে, এটা ফোর্স লেবার তো না, না। সবাই যখন জেনে যাচ্ছে যে তার বেতন হবে এত টাকা, 700 রিয়াল, 800 রিয়াল, 900 রিয়াল জেনে যাচ্ছে, এবার জেনে যাওয়ার পরে তাকে সন্তুষ্ট থাকতে হবে 900 রিয়ালে কিংবা 800 রিয়ালে, এবং এরকম মানসিক প্রস্তুতি নিয়েই তারা বাংলাদেশ থেকে বিদেশে যায়। এখন আপনার এটাতে দাম যেহেতু আয় কমে গেছে এবং সেখানে আপনার এক্সপেন্ডিচারও বেড়েছে, খরচ যেমনটা আগে হতো তার চেয়ে বেশি হচ্ছে খরচ এখন, হ্যাঁ তাদের ব্যয়, জীবনযাত্রার ব্যয় বেড়েছে। সেকেন্ড হচ্ছে যে এখন আপনার সৌদি আরবের অনেক কর্মী তার পরিবার পরিজন নিয়ে যেতে পারছে, সেখানে গিয়ে তার স্কুলের ছেলে মেয়েকে ভর্তি করছে। আমরা ওখানে 9টা স্কুল খোলার চিন্তা ভাবনা করছি, আমাদের স্কুলের সংখ্যা এত বেড়েছে, ছাত্র সংখ্যা এত বেড়েছে, 9টা স্কুল খোলার চিন্তা করছি আমরা এখন এই বিভিন্ন অদক্ষ শহরে। শ্রমিকরা তাদের পরিবার পরিজন নিয়ে যেতে পেরেছে? অনেকেই যাচ্ছে, আপনার অনেকেই আচ্ছা। যাচ্ছে, যারা আপনার অনেক দিন ধরে আছে তারা ছেলে মেয়ে নিয়ে যাচ্ছে ওখানে। 9টা স্কুলের ডিমান্ড সৃষ্টি হয়েছে সেখানে। এখন আমাদের কর্মীরা যে খুব খারাপ আছে এমনটা দাবি করার সময় এখনো আসেনি আমাদের কাছে, এখনো বলবার সময় আসেনি যে আমাদের সৌদি আরবে যারা কর্মী আছে তারা খুবই খারাপ অবস্থায়, মানবেতর অবস্থায়। রিসেশন গেছে, আপনার কোম্পানি বন্ধ হয়েছে কয়টা, ওদের লে অফ হয়েছে কয়টা। আমরা খবর পেয়েছি 1টা কিংবা 2টা সৌদি ওজায়ের নামে একটা কোম্পানি, এই কোম্পানিটা লে অফ হয়ে গেছিল। তারপরে আমরা আমাদের কর্মী যারা ছিল ওদেরকে ঠিক সাপোর্ট দিয়ে, যে সাপোর্ট আমাদের দেওয়া প্রয়োজন যৌক্তিক, সেই সাপোর্ট দিয়ে আমাদের কর্মীদেরকে উদ্ধার করে নিয়ে এসেছি এবং অন্য জায়গায় তাদেরকে কর্মের ব্যবস্থা করা হয়েছে। আমি মনে করি না যে আপনার খুবই যে খারাপ হয়ে গেছে মার্কেটের অবস্থা, একদম মানবেতর জীবনযাপন করছে আমাদের সৌদি আরবের কর্মীরা। আপনি তো ফোন ইন নিবেন, ফোনে নিয়ে আমরা আমি কথা একটা বলতে ভালো পারবো। ভালো প্রসঙ্গ দিতে চাই, আমি জি। একমত, তবে হ্যাঁ। এটা সত্য বাস্তবতা যে কারণ এটা তো একটা খুব সুসংবাদ যে আমাদের অদক্ষ শ্রমিকেরাও এখন তাদের পরিবার পরিজন নিয়ে যেতে পারছেন। না, আবার এটা একটু আবার দুঃসংবাদ আছে। জি। আমি বলি একটু, এটা হয়তো আমার তথ্য ভুল হতে পারে, কিন্তু মানে আমার হয় কি সবসময় ওদের সাথে একদম মানে সরাসরি কথা হয়তো নিশ্চয়ই। প্রতিনিয়ত, ফলে তারা যেই কথাগুলো বলে সেই তথ্যগুলো আমি একটু মিলাই বোঝার চেষ্টা করি। সেখান থেকে যেটা পাওয়া যাচ্ছে যে একটা ভালো দিক হয়েছে এটা, যার কারণে কিন্তু আমরা বড় ঝাঁকুনিটা আমরা খাচ্ছি না। কেন? এই যে মনে করেন যে 15-20 বছর আগে যে কর্মীরা আমাদের গেছে, অদক্ষ কর্মীরা, তারা যে কোনোভাবেই হোক না কেন, তারা যারা ওখানে টিকে গেছে তারা কিন্তু আর শ্রমিক না, তারা কিন্তু এখন ব্যবসায়ী। হ্যাঁ, এখন সেই সময় আসলে Action, রোজগারটা ফলে অনেক ভালো ছিল। যার কারণে কিন্তু আমাদের রেমিটেন্সের প্রভাবটা কিন্তু ভয়ঙ্কর খারাপ হতো যদি শুধুমাত্র
মানে কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে যদি চলে আসতো আবার শ্রমিক যেত, তাহলে অবস্থা খারাপ হতো। কিন্তু যারা প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং এক একজন সৌদি কোম্পানির নামে মনে করেন তার 100টা 200টা 300টা লাইসেন্স আছে, প্রত্যেকটা লাইসেন্সের বিপরীতে বাংলাদেশি যে অদক্ষ শ্রমিকরা যারা পড়াশোনা কিছু যেন শুধু কাজ করছে, তারা কিন্তু এখন মালিক এবং তারা কিন্তু ব্যবসায়ী হয়ে গেছে। আপনি যদি সৌদি আরবের বাথা মার্কেট থেকে শুরু করে বিভিন্ন মার্কেটে মার্কেটে দেখবেন যে সমস্ত দোকানপাট ব্যবসা বাণিজ্যগুলো বাংলাদেশিদের হাতে। এখন একটু খারাপ হয়ে গেছে কেন, বাংলাদেশিরা সমস্ত মার্কেটগুলোতে মোবাইলের যে দোকানগুলো বাংলাদেশিদের হাতে ছিল। সৌদি আরব সম্প্রতি কিছুদিন আগে একটা মানে অর্ডিন্যান্স জারি করার মধ্য দিয়ে এই মোবাইল কোম্পানিগুলো দোকানগুলো সৌদিদের হাতে নিয়ে, যে বাংলাদেশি সহ বিদেশিরা কোনো মোবাইলের দোকান পরিচালনা করতে পারবে কারণ না। কি মানে ওদের অর্থনৈতিক মন্দাতে ওরাও এখন সব ব্যবসা নিজেরা ধরতে এই একটা চায়। জায়গায় ধাক্কা। মানে কেন এটা করলো? এটা আচ্ছা, হ্যাঁ। যে সৌদিরাও হ্যাঁ, বেকার মানে হয়ে ওরাও বেকার হয়ে যাচ্ছে, যার জন্য যাচ্ছে, আপনি হ্যাঁ। দেখেন এই যে বনানী গুলশান প্রচুর সৌদি দালাল, আগে কিন্তু তারা নিজেরা আসতো না, এই পার্টে থাকতো বাংলাদেশিরা আর ওই পার্টে থাকতো তারা, এখন তারা তারা নিজেরা চলে নিজেরাই আসছে। চলে আসছে। আচ্ছা, এই একটা ওই যে ভালো দিকটা বললাম কি, যে এখন ওদের অর্থনীতি মন্দা হওয়ার কারণে একটা ধাক্কা লেগেছে। কিন্তু যেহেতু অলরেডি আমাদের একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী গোষ্ঠী, শুধু সৌদি আরব না, মানে সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতে একটা মোটামুটি একটা ঘাঁটি গেড়ে বসে আছে, যার কারণে কিন্তু আমরা ব্যাপকভাবে আমরা ধাক্কা খাচ্ছি না। নতুবা আজকে রেমিটেন্সে এই যে গত বছরের তুলনায় কিন্তু এটা অর্ধেক হয়ে যাওয়ার কথা। আমরা 10 কোটি মার্কিন ডলার আমরা কম দেখতে পাচ্ছি, কিন্তু ব্যাপক হচ্ছে না। তো আশা করা যায় যে সৌদি আরবের অর্থনীতি সহ মিডল ইস্টে যখনই নাকি আবার এই যে কর্মী যাওয়ার সুফলটা হবে, এই যে হয়তো এই মন্দাটা আমরা এখন দেখছি, এখনকার প্রেক্ষিতটা আলোচনা করছি, কিন্তু 6 মাস পরে বা 1 বছর পরে যদি আপনার এখানে আসার সুযোগ হয় আমার, তখন হয়তো আমি বলবো তাহলে এই যে নতুন জনশক্তি, ওরা কিন্তু মানে পুরনোদের হাত ধরে কিন্তু তারা ব্যবসা বাণিজ্য শুরু করবে, তখন কিন্তু আমাদের এই বুস্ট আপ হবে এবং আমাদের ইকোনমি কিন্তু আবার জেগে উঠবে। আবার ফিরছি এই আলোচনায়। দর্শক থাকুন রাজকাহনে, ফোন করুন, জানান কেমন আছেন প্রবাসী শ্রমিকেরা। ফিরে এলাম রাজকাহনে। মোস্তফা ফিরোজ, একটি অভিযোগ তো খুবই পুরনো যে আমাদের প্রবাসী শ্রমিকেরা তাদের যেই দেশে আছেন সেখানে গিয়ে দূতাবাসের যথাযথ সাহায্য পান না, চলে যাওয়ার পরে আসলে কেউই কোনো পক্ষই তাদের দায়িত্ব নিতে চান না। এই বিষয়গুলো কিভাবে কিরকম দেখেছেন? এটা দুইটা দিক আছে। একটা হলো যে একটা তো আছেই, যেটা হলো আমরা যেটা করতে পারিনি সেটা হলো যে আমাদের মধ্যপ্রাচ্যে যে হারে আমাদের জনসংখ্যা বেড়েছে, সেই হারে কিন্তু আমাদের দূতাবাসের সেবাগুলো আমরা এক্সপান্ড করতে পারিনি। এটা একটা কম জনবল দিয়ে তারা কিন্তু মানে সাংঘাতিক অসাধ্য সাধন করে। আবার এই অসাধ্য সাধন করার মধ্য দিয়েও কিন্তু আবার একই সঙ্গে করাপশনের অভিযোগটাও হয় এবং সেটাও সত্য। আপনি ধরেন নর্মাল এতে আপনি একটা ভিসা নবায়ন করবেন, পারবেন না, কিন্তু আপনি এই এম্বাসির ভেতরে দালালদের হাতে দেন, ওই দালালরা আবার এই অফিসারের কাছে পয়সা পৌঁছে যাবে, আপনি চট করে পেয়ে যাবেন। এই ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকছে। কিন্তু মূল কথা হলো যে আপনি তো আগে তো ওই যে পেটে দিলে পিঠে সয়, আপনি তো পেটে তো দিবেন। অর্থাৎ একটা মনে করেন সৌদি আরবে আপনার 27 লাখ 25, 26, 27 লাখ পপুলেশন বাংলাদেশের, সেখানে আপনি শুধুমাত্র জেদ্দাতে আর রিয়াদে সম্ভবত দাম্মামে একটা কনসুলেট করা হয়েছে না, আমাদের জেদ্দায় আর রিয়াদে। কিন্তু আপনি সৌদি আরব যে পরিমাণ বিশাল, 24টা প্রদেশ নিয়ে হচ্ছে সৌদি আরব, সেখানে আপনি শুধুমাত্র রিয়াদে আর জেদ্দায়, অথচ দাম্মামের পাশ দিয়ে আল খোবার টোবার মিলে বিশাল ওই জায়গায় আপনার নাই। ওখান থেকে প্রায় 700-800 কিলোমিটার দূরে হচ্ছে রিয়াদ। হ্যাঁ, এমনি ওইদিকে তায়েফ, তাবুক, বিভিন্ন রাজ্যে আল খোবার, বিভিন্ন জায়গায় জায়গায় এক একটা রাজ্যে মনে করেন বাংলাদেশিরা 1.5 লাখ 2 লাখ 3 লাখ করে। তাহলে এদের প্রতিনিয়ত আপনার পাসপোর্টের ডেট শেষ হচ্ছে, তাদের অন্য দেশগুলোয় ধরুন মালয়েশিয়ায় সেসব জায়গায়ও তো মানে এই একই অবস্থা। হ্যাঁ, তার মধ্যেও কিন্তু কোনো এম্বাসিতে কোনো অ্যাম্বাসেডর মানে অসাধারণ কাজ করছে। সীমিত জনবল নিয়েও কিন্তু সৌদি আরবের রাষ্ট্রদূত কিন্তু একদম মাঠে মাঠে তিনি ডোর টু ডোর মুভ করেন। আমি আরো কয়েকজন কুয়েতের রাষ্ট্রদূতের কথা শুনেছি, আরো কয়েকজন রাষ্ট্রদূত আছেন, মাফ করবেন আমি সবার নাম ব্যক্তিগত উদ্যোগ, কিন্তু সামগ্রিকভাবে যদি বলেন তাহলে কিন্তু এম্বাসির সেবা মানে দুইটা দিক আছে।
আপনার জনবল নেই সেটা পারছে না, আবার আন্তরিকতাও কিন্তু ঘাটতি আছে এবং অনেক জায়গায়। করাপশনটাও আছে, এটা একটা সত্যি। ফোন আছে, আমি দর্শকের ফোনটি নিয়ে জাভেদ আহমেদ সাহেব আপনার কাছে আসতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। আমি ফিরোজের থেকে বলছি, মানিকগঞ্জ থেকে। জি বলুন। হ্যাঁ, প্রশ্নটা কি করবো আমি? জি বলুন। হ্যাঁ, আমি আসলে এই ব্যাপারে বলতেছি যে এখানে আবুধাবিতে যে আমাদের এই যে দীর্ঘদিন যাবত একটা ভিসা সংকট, আপনারা সবাই, আমরা সকলেই যেটা অবগত। জি। হ্যাঁ, দীর্ঘদিন যাবত ওখানে ভিসা ট্রান্সফার করতে পারতেছে না। আমার ইভেন আমার কিছু রিলেটিভ আছে যারা ওইখানে খুব খারাপ অবস্থায় আছে। ওইখানকার মানে বাংলাদেশি দূতাবাস অথবা এই জাতীয় কোনো জায়গায় কোনো হেল্প নাই, এদের সাথে বাজে বিহেভ করে, এদের সাথে কোনো ধরনের হেল্প নাই। সরকার, আমার কথা হলো সরকার এই যে এতদিন যাবত কি করতেছে, এরা সব জায়গায় উন্নয়নের জোয়ারে ভাসতেছে মানুষ। যাই হোক, আমরা সব জায়গায় ভালো অবস্থানই করতেছে, বাট এইখানে এইটার ব্যাপারে সরকার কেন কম? কারণ আমাদের দেশের একটা সিংহভাব বা জি, আমরা এই বিষয়ে সংযুক্ত আরব আমিরাতেও কিন্তু একই অবস্থা, শুধুমাত্র দুবাইতে আর হচ্ছে আবুধাবিতে, আর কোনো জায়গায় নেই। সেটাও কিন্তু প্রায় 15-16 লাখ। কিন্তু আবুধাবির লোকও মানে সব লোক সাহায্য পাচ্ছেন এরকমও কিভাবে সামলাবে, কিভাবে বিষয়টা। জনবল কিভাবে সামলাবে? জি, আচ্ছা, জাভেদ আহমেদ, আমি এটি তো পুরনো অভিযোগ। মানিকগঞ্জের এই ভাইয়ের প্রশ্নের উত্তর দিয়ে আসলে আবুধাবি এই ইউএই মার্কেটটাই আমাদের বন্ধ হয়ে আছে 2012 থেকে। এবং এখানে আপনার বন্ধ হওয়ার চেয়ে সবচেয়ে বড় সংকটটা দেখা দিয়েছে যে ওখানে যারা কর্মী রয়েছে সেই কর্মীরা আপনার তারা ওই যে কর্মস্থল পরিবর্তন করতে পারছে না। এটা একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে। তো এটা নিয়ে আমরা কাজ করছি, এটা আকামা নিয়ে transfer বলে। ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি আমরা। এটাতে সাফল্য আসবে, এটা আমরা যেভাবে নেগোসিয়েশন করা হচ্ছে সাফল্য আসবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করার জন্যই বলবো। আর কথা হচ্ছে যে আমাদের দূতাবাসের সেবা নিয়ে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। জি। ওদের একটা নিজস্ব একটা মানে কি বলে সেবা দেওয়ার জন্য বা খোলার জন্য একটা অফিস করার কথা ছিল এই ইউএইর, মানে আমাদের এখানে? হ্যাঁ, বাংলাদেশে আমাদের এখানে ওরা এরকম খুলেনি এখন পর্যন্ত না। একটা মানে আলাদা যারা একটা ফিরে cell- আসছেন, যাদের নতুন না, ভিসা পাচ্ছেন না বা ওই যে আবার চালু করার জন্য একটা নতুন করে তার একটা অফিস একটা খোলার চালু করার জন্য যে পদক্ষেপগুলো তারা নিয়েছে সেটা হচ্ছে তাদের এখানে তাদের একটা টিম বাংলাদেশ ভ্রমণ করে গেছে, ভিজিট করে গেছে, তারপরে আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো দেখেছে, আমাদের মাইগ্রেশন ম্যানেজমেন্টের ব্যবস্থা দেখেছে, দেখে তারা এখান থেকে একটা প্রতিবেদন তৈরি করে নিয়ে গেছে, তারা তাদের কর্তৃপক্ষের কাছে দিয়েছে যতদূর আমি জানি, এবং এটা কনসিডারেশনে আছে এবং যে কোনো সময় অনেকদিন হয়তো থেকে এই নিয়ে যে কথা কোনো চলছে। সময় হয়তো একটা ভালো সংবাদ এবং আমরা পেতে পারি। তারা কিন্তু একটা সবসময় বলে অতিথিরা যে যদি সেখানে আমাদের এখানে মন্ত্রীরা আমাদের একটু উচ্চ পর্যায়ে যদি একটু ঘন ঘন তারা যদি যেত, তাহলে কিন্তু ওদের না, আমাদের ভিজিট যে হচ্ছে না এমন নয়, ভিজিট কিন্তু হচ্ছে। আমরা ধারাবাহিকভাবে এটা মানে এটা হচ্ছে কূটনৈতিক ব্যাপার একটা, হ্যাঁ, ব্যাপারটা কিন্তু এমন না যে একটা বিদেশি রাষ্ট্রের সঙ্গে আমাকে যোগাযোগ করতে হচ্ছে। অনেক কিন্তু মূল নর্মস অভিযোগটা আসলে একই, যে ধরুন এই ফোন যিনি করলেন তিনি যে অভিযোগটা করলেন, আর মোস্তফা ফিরোজ তার অভিজ্ঞতা থেকে যেটা বললেন, যে আসলে কোথায় গেলে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে সেটা না আবুধাবিতে ঠিক আছে না ঢাকায় ঠিক আছে, না, ব্যাপারটা অনেকটা এরকম। আমি ছিলাম ওই জায়গাটাতে যে আমাদের মার্কেটটা খোলা না খোলা নিয়ে, হ্যাঁ, জি। তো মার্কেটটা আবুধাবি বা ইউএইর মার্কেটটা আপাতত বন্ধ আছে, বাট মহিলা শ্রমিক কিন্তু আমাদের মানে যাচ্ছে। প্রায় 5 বছর ধরে হ্যাঁ, বন্ধ। মহিলা শ্রমিক কিন্তু আমাদের যাচ্ছে ওইখানটায়। এখন এই দূতাবাসের সেবা আপনারা দেখেন যে আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এখন 28টা শ্রম উইং হয়েছে আমাদের। হ্যাঁ, এক সময় 5টা-6টা মাত্র ছিল, আমাদের এখন 28টা শ্রম উইং, 25টা দেশে 28টা শ্রম উইং কাজ করছে আমাদের, বা লেবার ডিপ্লোমেটরা ওখানে আছেন। এবং যেখানে আমাদের লেবারের সংখ্যা বেশি, ধরুন সৌদি আরব কিংবা আপনার কাতার কিংবা ওমান, এই দেশগুলিতে পুরো এম্বাসি, লেবার উইং না, পুরো এম্বাসি কিন্তু আমাদের এই ম্যানেজমেন্টের সঙ্গেই জড়িয়ে পড়ে তারা। মূল আমরা বিষয় একটা তাদের ফোন হয়ে যায়। নিয়ে আসতে চাই। দর্শক নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। হ্যালো, আমি শাহিন নারায়ণগঞ্জ থেকে। আমার প্রশ্ন হচ্ছে, আর আপনার নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা তারা কম অর্থে বিদেশে যেতে পারে, আমরা কেন বিদেশে গেলে অনেক টাকা লাগে, বাট কন্ট্রাক্ট ফর্মের সাইন থাকে খুব কম টাকা, আমাদের দিতে হয় তার 4 গুণ 5 গুণ থেকে আরো বেশি, কেন এত টাকা লাগে? এটা আমার প্রশ্ন। শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। এই প্রশ্নের উত্তর আসলে আমরা 11টা থেকে 12টা এই প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করব। এখন মূলত কেমন আছেন এবং কি ধরনের সার্ভিস পাচ্ছেন প্রবাসীরা, শ্রমিকরা, সেই বিষয়টি নিয়ে আলাপ করতে চাই। জি, আমি একটা শুধু যুক্ত করি যে নারী শ্রমিকরা যাওয়ার কারণে আমাদের একটা নারীদের কাজের একটা ক্ষেত্র উন্মোচিত হয়েছে এবং বেশ সহজে তারা নিজেরাই টিকিট দিয়ে একেবারে বিনা খরচে যেতে পারছে।
তার মধ্যে কিছু কিছু অভিযোগ আছে হ্যাঁ। টুকটাক যে তারপরেও নাকি কিন্তু- তাদেরও অনেকের 15 থেকে 30,000 টাকাও খরচ হয়ে যাচ্ছে। হ্যাঁ লাগার কথা নয় কিন্তু না, লাগার তো মানে কথা নিয়ম নয়। লাগার কথা নয় কিন্তু এটা খুব সে তো- অন্যায়ভাবে নিচ্ছে হ্যাঁ, হ্যাঁ জি। অন্যভাবে নিচ্ছে সে তো কিন্তু 1,74,000 টাকায় সৌদি আরবও একটা যেতে দেখেন পারার যেখানে কথা। আমাদের অবস্থিত যারা শ্রমিক আছে এই যে আবুধাবির কথাটা বললেন, তারাই যেখানে সেবাটা পাচ্ছেন এবং দূতাবাসের জনবল দিয়ে তাদের মানে সেবার কাজটা ফুলফিল করা যাচ্ছে না, সেখানে এই যে বিপুল সংখ্যক নারী এখন যাচ্ছে এবং আপনি তো জানেন নিশ্চয়ই যে ফিলিপাইন, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ কিন্তু নারী শ্রমিক মধ্যপ্রাচ্যে পাঠানো তারা দেশ একেবারে আইনগতভাবে নীতি বন্ধ আর রেখেছে। আপনার কাছে আমি আলাদা করে এটা সেখানে- জানতে চেয়েছিলাম, আপনি যদি এখন বলেন যে আপনার নারী শ্রমিকদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা কি, কারণ পত্রপত্রিকার রিপোর্ট, গবেষণা প্রতিষ্ঠানগুলোর রিপোর্ট বলছে যে নারীরা যাচ্ছেন, গিয়ে ভয়াবহ নির্যাতন এবং নিগ্রহের শিকার হয়ে ফিরে আসছেন, হ্যাঁ। এদের অনেকের আমি এরকম সাক্ষাৎকারও দেখলাম যে তারা ফিরে এসে বলছেন যে আমরা তো সেখানে দেহ ব্যবসা করতে যাইনি। এই জায়গাটাই আমাদের জন্য খুব কিন্তু চ্যালেঞ্জ হবে এবং সংকটটা তীব্র হবে যে আমরা বিপুল সংখ্যক নারী শ্রমিক পাঠানোর পরে যদি তাদের নিরাপত্তাটা, সেই দেশের নিরাপত্তার বিষয়টা যদি আমরা মানে সুরক্ষাটা না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এটা মানে ভয়ঙ্কর বদনাম হবে। অতীতে কিন্তু আমাদের অভিজ্ঞতাটা ভালো না, যে হারে গেছে সেই হারে নির্যাতিত হয়ে চলে আসছে এবং আমাদের দেশের ভাবমূর্তি, এবং আপনি মিডিল ইস্টের শ্রমিকদের কাছে আমাদের যারা আছে তাদের কাছে আপনি যদি জিজ্ঞাসা করেন, কেউই চায় না যে বাংলাদেশ থেকে কোনো নারী শ্রমিক সেখানে যায়, কারণ তারা তাদের ওই সব দেশগুলোর মানুষদের সম্পর্কে তাদের খুব ভালো জানা আছে। সুতরাং জানা আছে বলেই তারা চায় না যে বাংলাদেশ থেকে মা বোনরা সেখানে যাক। এখন আমি কনজারভেটিভ ওয়েতে আমি দেখতে চাচ্ছি না, আমি মনে করি যে যদি নারী শ্রমিকদের প্রোটেকশনটা নিশ্চিত হয়, এই প্রোটেকশনটা নিশ্চিত করবে কিভাবে? আমাদের এমবাসি তো এক্সিস্টিং যেটা সেটা সামলাতেই তার সেটাই সামাল দিয়ে উঠতে সুতরাং পারেনি। যেমন ধরেন ফিলিপাইনে বা ইন্দোনেশিয়ায় ওই নারী শ্রমিকরা এত শিক্ষিত যে ওদের কাছে মোবাইল নম্বর থাকে, তারা ফোন করা মাত্র, ইভেন ইন্ডিয়ার সাথে সাথে এমবাসি কিন্তু নিজেরা হ্রাস করে, অথবা এম্বাসি ফোনে সেই দেশের পুলিশ কর্তৃপক্ষ সেখানে হ্রাস করে। আমরা কিন্তু সেই অবস্থায় নাই। সুতরাং আমাদের এই নারী যে, এবং আপনি দেখেন ওদের কিন্তু মূল লক্ষ্যটা কিন্তু বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে আমাদের শ্রমিকরা যেতে পারে না, কিন্তু নারী শ্রমিকদের ক্ষেত্রে ওপেন কেন? তার মানে হচ্ছে তারা অন্য দেশ থেকে আনতে পারছে না, ইন্দোনেশিয়া, ফিলিপাইন থেকে আগের মতন আনতে পারছে না, বা কোনো কোনো ক্ষেত্রে সম্ভবত বন্ধই আছে। সেই কারণে কিন্তু তারা বাংলাদেশের দিকে হাত বাড়িয়েছে। সৌদি আরবও তাই, তারা তো শর্তই দিয়ে দিয়েছে যে যদি নারী শ্রমিক তুমি পাঠাতে পারো তাহলে আমি পুরুষ শ্রমিক নেব। এইরকম একটা কিন্তু টানাপোড়েন কিন্তু আছে। তো সেই জায়গাটা আমরা কতখানি প্রোটেকশনটা দিতে পারবো? কি আরব আমিরাত না আবুধাবিতে এখন পুরুষ শ্রমিক নেওয়া বন্ধ, কিন্তু নারী শ্রমিক নিচ্ছেন তারা? হ্যাঁ, নারী শ্রমিক যাচ্ছে সেখানটায়, কারণ আর কেউ যেতে রাজি হচ্ছে না, চাহিদা আছে আপনার। না শুধুমাত্র যে বাংলাদেশ থেকে নারী শ্রমিক যাচ্ছে এমন নয়, আপনার শ্রীলঙ্কা আপাতত বন্ধ রেখেছে আপনার, হ্যাঁ, আবার ওই মার্কেট ইন্দোনেশিয়া বন্ধ রেখেছে। এরা একসময় নারী শ্রমিক পাঠাইতো, তারপরে দেশের উন্নয়নের সঙ্গে এখন সঙ্গে আর প্রত্যাহার কেউ নারী হয়েছে। শ্রমিক পাঠাতে রাজি হচ্ছে না। আফ্রিকার অনেক দেশ থেকে নারী শ্রমিক যায়, হ্যাঁ, তারপরে এখন আবার শ্রীলঙ্কা থেকে নারী শ্রমিক নেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে। এটা আরেকটা ডিনামিক্স কিন্তু। আমি যদি আপনাকে নারী শ্রমিক বিষয়ে একটু প্রশ্ন করি, যে আপনি নিশ্চয়ই জানেন যে সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট, তিনি গত ফেব্রুয়ারিতে 2016 ফেব্রুয়ারিতে সৌদি আরব ঘুরে এসে আসলে প্রধানমন্ত্রীকেও জানিয়েছিলেন যে সেখানে নারী শ্রমিকদের যৌন নির্যাতনের শিকার হওয়ার ঘটনা এবং নিগ্রহের শিকার হওয়ার এবং তারপরে তিনি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদনও দিয়েছিলেন যে সৌদি আরবের নারী এবং পুরুষ শ্রমিকদের অবস্থা, বিশেষ করে তিনি নারী কর্মী নির্যাতনের কথা বলেছিলেন। এটা তো আসলে একটা আলাদা ব্যাপার, এবং সেখানেও তিনি সাপোর্ট সেন্টার তৈরির কথা বলেছিলেন। আমি একটু যদি আপনাকে আমি যদি বলার চেষ্টা করি, উত্তরটা নেব। একজন দর্শক ফোন করেছেন। দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবনীতা চৌধুরী। জি বলুন। ভালো আছি, আপনার প্রশ্ন করুন। হ্যাঁ, আমি মালদ্বীপ থেকে বলছি। আচ্ছা বলুন ভাই, আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি আপনাকে। আপনার কথাটা আমি যে বলতেছি এটা কোনো রিপ্লাই আমি পরিষ্কার শুনতে পারতেছি না। শুনুন, বিদেশ থেকে রেমিটেন্স কমে গেছে, এই জিনিসটা আপনারা বারবার যেভাবে উপস্থাপন করতেছেন এটা কিন্তু আসলে সঠিক নয়। বিদেশ থেকে রেমিটেন্স কমে গেছে, এই দেশে হুন্ডি ব্যবসা প্লাস বিকাশ, ওরা এই জন্য ব্যাংক ওরা ভালো রেট দেয়, ব্যাংকে ভালো রেট পায় না।
রাইট নাম্বার ওয়ান। এই দিকটা আমরা নাম্বার আসলে টু, উল্লেখ আমরা করিনি। মনে করেন এটা মালদ্বীপে বলছি কদিন 70 ধরে 80,000 লোক আছে। এটা একটা ভালো point। হ্যালো, জি, আপনি Hello? খুবই মূল্যবান একটি প্রশ্ন করেছেন। আপনি খুব মূল্যবান একটি প্রশ্ন আমার করেছেন। কথা শেষ হয়নি, জি, আমার কথা শেষ হয়নি। মালদ্বীপে আমরা 70-80,000 লোক আছি, বাঙালি। এখানে কোনো কোম্পানি ডলারে বেতন দেয় না, ওরা এই দেশি রুপিয়ায় বেতন দেয়। কিন্তু আমরা মার্কেটে কোনো ব্যাংকে ডলার পাই না, আমরা ব্ল্যাক মার্কেটে টাকা পাঠাইতে হয়। এখন ব্যাংকে গেলে আমরা লিগেলি ডলার না হলে টাকা পাঠাইতে পারি না। আপনার এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জাভেদ আহমেদ, এই প্রশ্নের উত্তর আপনার কাছে নিতেই হবে যে আসলে চাইলেও তো প্রবাসী শ্রমিকরা, এটাও তো একটা দীর্ঘ বছর ধরে আলাপ হচ্ছে যে চাইলেও প্রবাসী শ্রমিকেরা বৈধ ব্যাংকিং রুটে টাকা পাঠাতে পারছেন না। এমনকি বাংলাদেশ ব্যাংক এখন রেমিটেন্স কমতে কমতে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু তার আগে আপনি নারী শ্রমিকদের বিষয়ে কি উত্তর দিতে চান? আমি কি রেমিটেন্স নিয়ে কথা বলে নিই একটু? জি, বলে নিন। আচ্ছা, রেমিটেন্স নিয়ে কিন্তু আসলে বারবার করে যে কথাটা বলার চেষ্টা করছি আমরা, রেমিটেন্স ইনফ্যাক্ট আমাদের ওই ভাই যে কথাটা বলেছেন এটাই সত্য কথা। আমাদের শ্রমিক যাচ্ছে বেশি, রেমিটেন্স কমার কথা নয়। রেমিটেন্স আপনার আসছে অবৈধ পথে হুন্ডি হয়ে, এবং এই টাকাটা বাংলাদেশে আসছে বাট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আসছে না। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, ব্যাংকিং চ্যানেলে পাচ্ছি না আমরা, বাট রেমিটেন্স কিন্তু আসছে। এক নাম্বার টু হচ্ছে, দেখেন আমাদের শ্রমিকরা সৌদি আরবের ক্ষেত্রেই আপনার শ্রমিকরা যা আয় করে তার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কিন্তু আপনার পাঠাতে পারে, তার চেয়ে বেশি যে ওভার টাইম করলো সে, ওভার টাইম করার পরে সে বাড়তি আয় করলো সে, সেই আপনার আর ব্যাংকিং চ্যানেলে পাঠায় না, সে অব্যাংকিং চ্যানেলে পাঠায়। প্লাস আপনার একটা ব্যাপার হচ্ছে, বিকাশ জাতীয় এই প্রতিষ্ঠানগুলো হয়ে যাওয়াতে আমাদের কর্মীদের জন্য খুবই সুবিধাই হয়েছে। এবং আপনার একটা গভর্নমেন্টের সঙ্গে বা ব্যাংকিং রেটের সঙ্গে একটা পার্থক্য থাকে। যে সমস্ত কর্মী আমাদের টাকা পাঠায় তারা অলমোস্ট এরা হচ্ছে খুবই মার্জিনালাইজ গ্রুপ, প্রান্তিক জনগোষ্ঠী। এরা আপনার 50 পয়সার হিসাব যখন দেখবে যে বেশি পাচ্ছে, 4 টাকা পর্যন্ত পার্থক্য হ্যাঁ, হচ্ছে মানে এখন। আমি বললাম যে 50 পয়সার যদি পার্থক্য হয় তারা ওখানে প্রিফার করবে যেতে। এই ঘটনাগুলো ঘটছে আপনার। তো রেমিটেন্স যে খুব কমে গেছে, কমে যাওয়ার খুব যুক্তিসঙ্গত কারণ কিন্তু আমি দেখি না। এই যদি আমরা বিকাশ জাতীয় এই সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করতে পারি, সামহাও আমি ইনসেন্টিভ দিতে পারি আমার কর্মীদেরকে, তাহলে আমাদের রেমিটেন্স আগের পর্যায়ে যাবে, তার চেয়ে ভালো হবে এখানটায়। আমি নারী শ্রমিকদের কথা আপনার ফিরে আসি এখানটায়। নারী শ্রমিক ওই যে কথাটা বলা হচ্ছিল, মোস্তফা সাহেব বলছে যে সৌদি আরবের অনেক লোক ভরে গেছে এদিকে। সৌদি আরবের আসলে ব্যাপারটা হচ্ছে যে আগে এক সময় কর্মী, আপনার মহিলা কর্মীরা ইন্ডিভিজুয়ালি আপনার ভিসা করে চলে যেতে পারতো। এখন কিন্তু এটাকে আমরা ভালনারেবল মনে করে এটা বন্ধ করে দিয়েছে এই সিস্টেমটা। আমরা এ প্রান্তে যেমন নির্দিষ্ট সংখ্যক এজেন্সি, সব এজেন্সি নয়, প্রত্যেকটা এজেন্সি আমার মহিলা শ্রমিক নিয়ে কাজ করতে পারবে না। নির্দিষ্ট সংখ্যক এজেন্সি তাদেরকে আমরা নিযুক্ত করেছি তাদের মহিলা কর্মী পাঠানোর জন্য, এক এদিকটায়। এবং ওই প্রান্তে সৌদি আরব প্রান্তে আমরা নির্দিষ্ট সংখ্যক এজেন্সি গভর্নমেন্ট দ্বারা অ্যাপ্রুভড ওই সমস্ত এজেন্সিকে এর ভিতরে ইনভলভ করেছি। এবং টোটাল ব্যাপারটা হয়েছে একদম অনলাইন সিস্টেম চালু হয়েছে এখানে, মোসানেদ এবং মেগা সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের এই কর্মীগুলো যায়। আপনারাও সাবধান হয়েছে? অসম্ভব সাবধান হয়েছি আমরা। কারণ এই যে আপনি যে সাবের স্যারের যে কথাটা বললেন, আপনি রিপোর্ট, এই সমস্ত রিপোর্টগুলো আমরা বিবেচনায় নিয়েছি। সাপোর্ট সেন্টার, কল সেন্টার, এই যে সাপোর্ট সেন্টার, অনেকগুলো ছিল। সাপোর্ট সেন্টার আছে আমাদের। আপনি যদি সৌদি আরবে মোস্তফা ফিরোজ ভাই গেছেন, আমাদের রিয়াদে সাপোর্ট সেন্টার আছে, আমরা সেফ হাউস বলি আমরা রিয়াদে, জেদ্দায় আমাদের সেফ হাউস আছে। এবং অনেক পয়সা খরচ করি আমরা এখানটায়, অনেক সরকার অনেক পয়সা খরচ করে দিয়ে আমাদের যদি যারা নির্যাতিত হয় ওই সমস্ত কর্মীদেরকে রাখি। একজন ফোন করেছেন, আমি ফোন নিতে চাই। দর্শক ফোন নাম বলে প্রশ্ন করুন বা মতামত রাখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ থেকে মহসিন বলছিলাম। জি, যে আমরা তো আমাদের সরকার এবং আমাদের জনগণ সবাই বলতেছি যে সব জায়গায় উন্নয়নের জোয়ার হইতেছে, তা দেশ উন্নয়নের দিকে যাচ্ছে। আমার একটা প্রশ্ন হলো যে এনডিএতে যারা বিদেশে রয়েছে তাদের ভিসা রিনিউয়াল করতে গেলে, পাসপোর্ট রিনিউয়াল করতে গেলে 10 বছর মেয়াদের জন্য রিনিউয়াল করে। বাংলাদেশ সরকার এটা করছে না কেন? দেখা গেল যে 5 বছর। ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তর নেব একটা বিরতির পর, আপনি আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম রাজকাহনে। একটি ফোন আছে, দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাবু বলছিলাম মালিবাগ চৌধুরীপাড়া থেকে। বলুন।
জি, আমার প্রশ্নটা হলো আপনাদের এই যে বাইরে বিএমএটি থেকে যিনি আসছেন এবং মোস্তফা ফিরোজ ভাই, ওনাকে আমরা খুব সম্মান করি, একজন ভালো সাংবাদিক, সব দিকেই খবর রাখেন। কিন্তু এই যে ইজিপ্টে, আপনার মিশরে 2013 সালের জুন থেকে বাংলাদেশি ওয়ার্কার রিক্রুটিং বন্ধ ছিল। এটা আমাদের এমবেসি লেবার উইং এবং ফরেন মিনিস্ট্রি যিনি ছিলেন লেবার কনসুলার, ওনাদের কারণে আমাদের ছিল না। যে কোনো কারণে হোক, ঘটনাক্রমে আমি মিশরে ট্যুরে গিয়ে আমি এই বিষয়টা জানতে পারি। জানতে পারার পর আমি অ্যাম্বাসেডারকে বলি, তখন আপনার এই অ্যাম্বাসেডার সাহেবের নিজ উদ্যোগে, মিস্টার ওয়াহিদুর রহমান, ওনার নিজ উদ্যোগে আপনার এই লেবার উইংকে নিয়ে এটা ফরেন মিনিস্ট্রিতে যখন হ্যান্ডেল করতে যান, তখন জানতে পারেন যে 3% অলরেডি অ্যাপ্রুভাল বাই দ্য মিনিস্ট্রি অফ লেবার শ্রমিক ইজিপ্টে কাজ করতে পারবে। অথচ ওখানে এত চাহিদা আমাদের বাংলাদেশি শ্রমিকদের, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে, যা স্যালারিও আপনার $4 নিচে নয়। আমাদের এমবেসির লেবার উইং এবং এমবেসি সেকশন থেকে এদের কি কাজ যে এরা আমাদের এত বড় একটা মার্কেট ওরা নষ্ট করে দিচ্ছে? অন্তত এমবেসির কাজটা কি? এমবেসির কাজটা হলো আমাদের প্রবাসী যারা থাকেন তাদের সমস্ত কিছু দেখভাল করা। কিন্তু সেই জায়গায় ওরা এই মেসেজটা জি, জাভেদ আহমেদের কাছে যদি আমি এই উত্তরটা নিই। জাভেদ আহমেদ, এই যে লেবার উইং সক্রিয় কিনা এই প্রশ্ন যেমন, তেমন নতুন বাজার এবং কোন বাজারে আসলে কোন শ্রমিক পাঠাতে হবে, এই কাজগুলো তো একটা কূটনৈতিক কাজ আসলে। না, এই জন্যই তো আমাদের আসলে লেবার উইং গুলো খোলা। আমাদের যে লেবার উইং গুলো আমাদের পক্ষে, দেশের পক্ষে কাজ করবে তারা ওই দেশে থেকে। যে মিশরের কথা বলা হচ্ছে, মিশরেও কিন্তু আমাদের একটা লেবার উইং আছে এবং আমি জানি সেখানে একজন ভদ্রমহিলা আমাদের ফার্স্ট সেক্রেটারি আর সেকেন্ড সেক্রেটারি কাজ করেন। সেখানটায় আপনার ঠিক এই মুহূর্তে আমি বলতে পারছি না যে কি পরিমাণে শ্রমিক ওখানে গিয়েছে, তবে মিশর আমাদের যায়, শ্রমিক যায়। তবে এই না, ভদ্রলোক জয়েদ ভাই, বলছেন যে- আমার কাছে কিন্তু অন্য তথ্য আছে। বরং এখন যেটা হচ্ছে, মিশর, সিরিয়া এবং আরো মানে মধ্যপ্রাচ্য আরব দেশগুলোর গরিব দেশগুলো থেকে বরং এখন উল্টা কিন্তু সৌদি আরবে আমাদের লেবার মার্কেটের কিন্তু প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য আরবের গরিব দেশগুলো। তার মধ্যে কিন্তু মিশর আছে, সিরিয়া আছে, লেবানন আছে, এরকম আরো কয়েকটা দেশ আছে। তারা বরং দলে দলে কিন্তু কাজ করতে আসছে এবং তাদের যেহেতু আরবিক তাদের ল্যাঙ্গুয়েজ, সুতরাং সৌদি আরবেরও তাই, বরং তারা ম্যাচ করে যাচ্ছে খুব দ্রুত। কিন্তু ফলে মিশরে আমাদের শ্রমিকরা যাচ্ছে বা যায়, এই তথ্য কিন্তু খুব বেশি এই ভদ্রলোক বলছেন যে গার্মেন্টস শ্রমিকের চাহিদা আছে, হয়তো আমাদের শ্রমিকরা দক্ষ, তারা নতুন শুরু করছে কিনা আমি চাহিদা থাকতে পারে ওখানে। হ্যাঁ, যদি চাহিদা থাকে তো অবশ্যই আমরা সেখান থেকে আমাদের চাহিদা পাওয়াই উচিত আমাদের, তাই না? আমাদের পাওয়া লেবার উইং গুলো এই কাজগুলোই করবে, তো এটা আমরা দেখবো। মোস্তফা ফিরোজ, মিশরের কথা যেমন হলো, মালদ্বীপ থেকে একজন ফোন করেন, আমাদের এক বিপুল জনগোষ্ঠী আমার কাছে একটা ভয়াবহ তথ্য আছে। আমি আপনাকে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর উপায় কি কেন করতে পারলাম না? সাউথ আফ্রিকায় আমি মানে প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ হয় তাদের সাথে, এবং তাদের ভয়ঙ্কর দুঃখ। সেখানে আমাদের 5-6 লাখ বাংলাদেশি আছে যারা দক্ষিণ আফ্রিকায় চোরাই পথে গেছে। যাওয়ার পরে মানে খুব সুখবর এই যে সাদারা যখন চলে যাচ্ছে, সেই সাদাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু বাংলাদেশিরা, ভারতীয় এবং কোনো ক্ষেত্রে চাইনিজরা হাতে চলে এসছে। আসার কারণে তারা জঙ্গল দিয়ে পাড়ি দিয়ে হলেও তারা খুব রাতারাতি কিন্তু তারা এবং খুব সিটিজেনশিপও খুব দ্রুত পেয়ে গেছে এবং তারা কিন্তু ওখানে ব্যবসায়ী হয়ে গেছে। যদিও নিরাপত্তার একটা সংকট আছে, কিন্তু তারপরেও আমি নিজে ব্যক্তিগতভাবে আমি গেছি, কেপটাউনে গেছি, জোহানেসবার্গে গেছি, আমি কথা বলেছি, মানে মিনিমাম তাদের সব কিছু খরচের পরও 5-6 লাখ টাকা তাদের লাভ থাকে এক একজন। এই টাকাগুলো কিন্তু তারা পাঠানোর জন্য মানে আপ্রাণ চেষ্টা করে বৈধ পথে, কারণ বৈধ পথে গেলে তার একটা স্বীকৃতি হয়, নিরাপদ বোধ করে, কিন্তু কেউই পারে না। আপনি যদি সাউথ আফ্রিকার আশেপাশে অন্যান্য ছোট ছোট দেশগুলো আছে, সব মিলে 8 থেকে 10 লক্ষ বাংলাদেশি এখন কিন্তু আফ্রিকায় বসবাস করে, কিন্তু একজন বাংলাদেশিও কিন্তু বৈধ পথে পাঠায় না। এই 8 থেকে 10 লক্ষ যাদের এই বিপুল ইনকাম, তারা যদি বৈধ পথে টাকা পাঠাতে পারতো, আপনি রেমিটেন্সের অবস্থাটা দেখেন। একইভাবে তো মালদ্বীপের কথা তো শুনলেন, এবং এটা সত্য। এই যে এখন ক্রমেই এই যে ব্যাংক রেটের সঙ্গে হুন্ডি রেটের এমন পার্থক্যের কারণে, ওই যে 50 পয়সা, সত্য কথা 50 পয়সা তো না, অনেক কোনো ক্ষেত্রে 1 টাকা 2 টাকা 3 টাকা পর্যন্ত পার্থক্য থাকে। ফলে সব কিন্তু এখন ব্যাংকিং এর থেকে মুখ ফিরিয়ে সবাই কিন্তু হুন্ডিতে চলে আসছে। এবং সবচেয়ে বিপজ্জনক দিক হচ্ছে যে আমরা কিন্তু
দূতাবাসগুলোকে বা সরকারকে কিন্তু খুব দ্রুত বেগে এই জায়গাগুলোতে যে আমাদের ব্যাংকিং ব্যবস্থাগুলো সেবাগুলো দেখেন কতগুলি প্রবাসী ব্যাংক হলো, সেই ব্যাংকগুলো তো আমরা মনে করলাম যে সাথে সাথে বোধহয় সারা মিডল ইস্ট ইউরোপ মানে এই যেখানে যেখানে কাজটাই আছে নিশ্চয়ই সেই তাদের কাজটি মূল তারা উদ্দেশ্য করবে। হবে। সেই শাখাগুলো কিন্তু যায় নাই, কেন যায় না? এই কাজটা যদি আমরা মানে খুব দ্রুত যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু এই যে ধসটা কিন্তু নামতেই থাকবে। হ্যাঁ, এবং একমাত্র সেটা শুধু তো- এইটাই না যে বৈধ পথে পাঠাতে পারছে না বলে যে আমাদের রেমিটেন্স কমে যাচ্ছে তা না, এটাও একটা কারণ যে আমাদের মজুরি টজুরি অর্থনৈতিক মন্দা তারও একটা প্রভাব আছে। কিন্তু এই প্রভাবটা আমরা কিন্তু কাটাতে পারতাম যদি আমরা আমাদের সমস্ত রেমিটেন্স গুলো যদি বৈধ পথে এবং দেশে আসতে পারতাম। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের বাজেট আপনি শোনেন, আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি না, যে বৈধ পথে যদি আমরা নিয়ে আসতে পারতাম তাহলে মনে করেন যে পরিমাণ আমাদের রেমিটেন্স আসে বছরে তার মিনিমাম 5 থেকে 6 গুণ বাড়তো। আপনি তাহলে তার হিসাব করেন। সেই বৃদ্ধি নিশ্চয়ই টিকিয়ে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ মোস্তফা ফিরোজ। জাবেদ আহমেদ, আপনি থাকবেন আমাদের সঙ্গে দ্বিতীয় পর্বেও, এবং পরবর্তী পর্বে দর্শক আপনারাও থাকবেন। আমরা এর পরের পর্বে আলাপ করব প্রবাসে যাওয়ার পথ দুর্গম এই বিষয়ে। আলোচনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদের সাথে আরো থাকবেন উদ্বাস্তু ও অভিবাসন বিষয়ক গবেষণা ইউনিট রামরুর প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর তাসনিম সিদ্দিকী এবং জনশক্তি রপ্তানিকারক হাসান আহমেদ চৌধুরী কিরণ। সঙ্গে থাকবেন আপনিও, ফোন করবেন।